আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে আসছে সিনোফার্মের আরও 17 লাখ ডোজ। ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ, গণটিকার বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা। মাদক মামলায় পরিমণি আবারও 2 দিনের রিমান্ডে। তার সাথে জড়িত কোনো ব্যবসায়ীর তালিকা করা হয়নি জানালেন ডিএমপি কমিশনার। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কায় 2 জন বরখাস্ত। তদন্ত কমিটি গঠন, সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন সহ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত। এবং বন্যা আর কম সরবরাহের অজুহাতে বাজারে বাড়ছে কাঁচা মরিচের ঝাঁজ। বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজিতে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণটিকা গণহারে না দেয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। রাজধানীর কেন্দ্রগুলোতে ভোট থেকে লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে হতাশ হয়েছেন অনেকে। জনপ্রতিনিধিরা বলছেন টিকা সরবরাহ না বাড়ানোয় সরকারের এই ভালো উদ্যোগ সমালোচিত হচ্ছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিকা পাওয়ার অনিশ্চয়তায় এমন বিশৃঙ্খলা। রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে এই দৃশ্য এখন নিয়মিতই দেখা যাচ্ছে। রাজধানীর এক একটি গণটিকা কেন্দ্রে দৈনিক ভ্যাকসিন বরাদ্দ 350, কিন্তু ভোর রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন হাজারো মানুষ। 1.5 থেকে 2 ঘন্টা পরই বলা হচ্ছে টিকার সিরিয়াল শেষ। 3টা বাজে আসছি, না পারি নাই। কিভাবে পারবো? পুলিশের লোক যায়, সেনাবাহিনীর লোক যায়, সব নেতাকে লোক যায় আগে আগে। গণটিকা দেওয়ার জন্য গণহারে তো লোক আসবে, এখন সেই পরিমাণ তাদের মজুদ নাই। এখন মজুদ নেই, আমরা আমাদের ভোগান্তি। একটা সময় অনেকে টিকা নিতে চাননি, এখন আগ্রহটা আসলে কেন বেড়ে গেল? কারণ এটা তো সেফটির দরকার আছে, লাইফের সেফটি তো অনেক ইম্পর্টেন্ট। আর আমরা তো প্রতিনিয়ত বাইরে হচ্ছি, বা জীবনযাত্রা তো এভাবে থেমে থাকতে পারে না। সিরিয়াল নাম্বার দিছে, এই নাম্বারে ঢুকবেন। গেটে গেছি, সিরিয়ালে যে আছেন সেইভাবে ঢুকবে, এটি চলে না। ঢাকা শহরে গণটিকা প্রত্যাশী 1 কোটির বেশি মানুষ। এখন প্রতিদিন দেয়া হচ্ছে 45,000 মানুষকে। এভাবে চলতে থাকলে 7 মাসেও গণটিকা কার্যক্রম সম্পন্ন করা কঠিন হবে। তাই বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টোকেনধারী যখন লাইন ধরে, আবার টোকেনবিহীন যারা এসে লাইন ধরে, তাদের মধ্যে একটা ঝগড়া হয়, কে আগে যাবে কে পরে যাবে, এরকম। এই জন্য আমরা এই সিস্টেমটা উঠিয়ে দিচ্ছি। গণটিকা কর্মসূচির 4র্থ দিনেও সব কেন্দ্রেই ছিল মানুষের ভিড়। কোনো ধরনের নিবন্ধন ছাড়াই এনআইডি কার্ড দেখিয়ে টিকা পাওয়ায় সন্তুষ্টির কথাও জানান অনেকেই। মেসেজের তাকে এটাই সুবিধা হয়েছে, আমাদের গরিবের এটাই ভালো। ভাইরাস ক্লিয়ার না হবে, নিয়ন্ত্রণ না আসবে, ততদিন আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। এই লাইনে দাঁড়ায় থেকে যায়, আজ কষ্ট করে দিলাম এই রাত 3টা বাজে। আমার স্বামী লাইনে দাঁড়ায় রয়েছে, আইতে পারে না, অসুস্থ, পায়ে ব্যথা। এই কার্যক্রমের তদারকি করছেন ওয়ার্ড কাউন্সিলররা। তারা বলছেন টিকা প্রত্যাশীদের চাহিদা মেটাতে সরবরাহ বাড়াতে হবে। স্বাস্থ্য কর্মকর্তারা 2 দিনের টেলিফোন দিছি যে এটা শ্রমিক এলাকা, এখানে একটু টিকা বাড়াই দেন, না হলে আমরা সমাধান হব না। প্রথম ধাপের গণটিকার এই ক্যাম্পেইন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কষ্ট তো একটু লাগবেই সকালবেলা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ইউনিয়ন পরিষদ সদস্যদের টোকেন ছাড়া টিকা নেওয়ার সুযোগ না থাকায় গ্রামীণ জনগোষ্ঠীর বড় একটি অংশ গণটিকা কর্মসূচির সুফল পাচ্ছে না। টোকেনের মাধ্যমে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক মানুষকে কেন্দ্রে আনা নিয়ে আছে স্বজনপ্রীতির অভিযোগও। টিকা কেন্দ্রগুলোতে ভিড় এবং বিশৃঙ্খলার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণটিকা কর্মসূচিতে প্রতিটি ইউনিয়ন থেকে মাত্র 3টি ওয়ার্ড নির্ধারণ করা হয় টিকা দেওয়ার জন্য। এক একটি ওয়ার্ডে মাত্র 200 জনকে দেওয়া হয় করোনা টিকা। টিকা কারা পাবেন তা টোকেনের মাধ্যমে নির্ধারণ করেন ইউপি মেম্বাররা। এতে গণটিকার সুফল পাননি অনেকে। বয়স্ক ও সুবিধা বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এখন অনেক লোক বাকি এবং গ্রামের লোকজন অত্যন্ত উৎসাহিত। তবে একটা বিষয়, আজকে যে হয়রানিটা এখানে মনে হইতেছে, যদি স্ক্যানের কথাটা রেজিস্ট্রেশন করছে ঠিকই, কিন্তু আজকে লোক সময় মতো আসার পরেও স্ক্যান করার কারণে যেখানে যে ভিড়টা এবং সময় লেট হইতেছে। কেন্দ্রগুলোতে টিকা গ্রহণকারীদের তালিকা অনলাইনে সংগ্রহ করলেও তাতে ছিল ধীরগতি। ফলে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে কেন্দ্রগুলোতে ভিড় করেন টিকা প্রত্যাশীরা।
অনলাইনে হচ্ছে, আবার আমরা সেটারে আবার লিখিতভাবে ডকুমেন্টও রাখছি। নিবন্ধনে আসলে পরে মেসেজ আসলে তারপরে দিতে হবে। আমি বলছি না, বাড়ির কাছে যখন এসছে এখান থেকেই তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছে, এটাই ভালো, নিবন্ধনের আশায় থাকলে হবে না। গ্রাম অঞ্চলে সবাই যে করোনার থেকে মুক্তি পাক, আমরা এটাই চাই। বিশেষজ্ঞরা বলছেন গণটিকা কর্মসূচি অগোছলো থাকায় এর পুরো সুফল পাননি জনগণ, উল্টো বেড়েছে সংক্রমণের ঝুঁকি। 200 লোক 40 জন করে 1 ঘন্টা, তাহলে সকাল 8টায় বা 9টায় আমি শুরু করবো, 9টা থেকে 10টা আমি তালিকা বললাম, এই 40 জন 9টা থেকে তোমরা 10টার মধ্যে আসবে। তাহলে এখানে কোনো টিকায় মানে এই যে আপনি যে সংক্রমণের কথা বললেন কিংবা ধরেন ফিরে যাওয়ার কথা, ক্ষুব্ধ হওয়ার কথা বললেন, এটা কোনোটা থাকতো না। কোনো কারণে যাতে গণটিকার উদ্যোগ প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত এলাকার সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে তা প্রশংসিত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সুবিধাবঞ্চিত সকল মানুষ টিকার আওতায় আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, মানিকগঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির আওতায় আরও চীনা করোনা টিকা সন্ধ্যায় ঢাকায় আসছে। এই চালানে সিনোফার্মের 17 লাখ ডোজ টিকা আসবে বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকায় আসছে টিকাগুলো। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ওয়ালং ইয়াং তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান। বেইজিংয়ের স্থানীয় সময় ভোর 5টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো নিয়ে রওনা হয় বলে জানান তিনি। 12 আগস্টের পর থেকে সারা দেশে মডার্নার প্রথম ডোজ বন্ধ করে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যেসব কেন্দ্রে মডার্নার প্রথম ডোজ রয়ে গেছে সেখানে শীঘ্রই প্রথম ডোজ শেষ করে দ্বিতীয় ডোজ শুরু করতে বলা হয়েছে। আর 14 আগস্ট থেকে যেসব জায়গায় সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে সেসব কেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে বলা হয়েছে। কোভিড-19 ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। 3 সপ্তাহের বেশি সর্বাত্মক লকডাউন শেষে আগামীকাল থেকে প্রায় স্বাভাবিক নিয়মে চলতে যাচ্ছে দেশ। স্বাস্থ্যবিধি বজায় রেখে মধ্যরাত থেকেই শুরু হবে গণপরিবহন চলাচল। খুলবে সরকারি বেসরকারি অফিস, মার্কেট, শপিং মল ও দোকানপাট সহ প্রায় সবকিছু। তাই রাজধানী আবারও ফিরতে শুরু করেছে তার চিরচেনা রূপে। দেখুন শফিউল আলম সুজনের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের শেষ দিনে রাজধানীর কোথাও কোথাও ছিল যানজট, ব্যস্ততা চিরচেনা ঢাকার রাজপথ। সরকারি বিভিন্ন জায়গায় তীব্র যানজটে পড়ে নগরবাসী, কোনো কোনো সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের। যানজট অনেক বেশি অন্যদিনের তুলনায় আর কি। মিরপুর থেকে আসতেছি, মিরপুর থেকে পুরোটাই এভাবে, একটু জোরে গাড়ি চালাতে পারে। যে অবস্থা দেখলাম আগামীকাল থেকে কি হবে এটা বোঝার অপেক্ষায় থাকে না। গণপরিবহন বন্ধ থাকায় আজও রাজধানীর সড়ক ছিল প্রাইভেট কার, রিক্সা, ভ্যান সহ বিভিন্ন হালকা যানবাহনের দখলে। কেউ কেউ বলছেন পরিবহন সংকটের এই নগরীতে অর্ধেক বাস চললে ভোগান্তি আরও বাড়বে। অর্ধেক বাস চালু করে আসলে লোকজনের সমাগম কমানো যাবে না এবং করোনা নিয়ন্ত্রণও করা যাবে না। রিক্সা ভাড়া ডাবল হয়ে গেছে, দেখেন স্যালারি কিন্তু বাড়ে নাই, সবকিছুই তো বেশি বেশি দিয়ে আসতে হইতেছে। গাড়ি ধরা হচ্ছে, গাড়ির প্রেশার কম, পণ্যবাহী গাড়ি আসতেছে, তো জন্য একটু আমরা এই পণ্যবাহী গাড়ি ঢুকার জন্য সুযোগ দিচ্ছি। তবে এত কিছুর মধ্যেও রাজধানী থেকে বের হয়েছেন অনেকে, আবার নানা প্রয়োজনে ঢাকায় ফিরেছেন অনেকে। করোনার ব্যাপক সংক্রমণের মধ্যেই অনেককে গাদাগাদি করে চড়তে দেখা গেছে মাইক্রোবাসে। আমি ভাই নওগাঁতে যাবো, বগুড়া পর্যন্ত যাইতেছি, আমার ভাড়া নিচ্ছে 1100 টাকা। ঠাকুরগাঁ থেকে যমুনা সেতুর ওই পারে আমাদেরকে নামাই দিছে, নামা দেওয়ার পর আমরা ট্রাকে করে চান্দুরা পর্যন্ত আসছি। রাজধানীর প্রবেশ পথগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল অনেকটাই ঢিলেঢালা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে অনেক শিশুরই হয়নি স্কুল জীবনের হাতেখড়ি। আর এই অবস্থায় পাঠদানে ইতিবাচক পরিবেশ তৈরিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেখুন নজিবুর রহমানের রিপোর্ট। শিশুর বয়স 3 পেরোতেই সন্তানের স্কুলে ভর্তি নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন অভিভাবকরা। প্রাক প্রাথমিক পর্যায়ে স্কুলে ভর্তি হয়ে শিশুরাও জানতে শুরু করে শিক্ষার পরিবেশ। কিন্তু করোনা মহামারীর কারণে এ থেকে প্রায় 1.5 বছর ধরে পুরোপুরি বঞ্চিত নতুন প্রজন্ম।
বয়স 4 থেকে 5 হতে চলল অভ্রের। করোনার কারণে এখনও স্কুলে যাওয়া হয়ে ওঠেনি তার। কবে সেই সুযোগ আসবে তারও নেই কোনো নিশ্চয়তা। করোনা বিস্তারের 14 মাস পেরিয়ে গেলেও স্কুলে যাবার আকাঙ্ক্ষা অবিচল শিশু আলভিনার। করোনা শেষ হয়েছিল কিন্তু আমি প্রতিদিন স্কুলে যাইতাম। স্কুলে যেতে চাই, ফ্রেন্ডদের সঙ্গে খেলতে চাই। প্রাক প্রাথমিকের এই সময়টা মূলত শিশুর বুদ্ধিবৃত্তিক, সামাজিক যোগাযোগ ও শারীরিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে সময় যত গড়াচ্ছে সন্তানদের নিয়ে অভিভাবকদের সংখ্যাও ততটাই বাড়ছে। স্কুলে যেতে পারছে না দেখে বাচ্চারা কারোর সাথে মিশতেও পারতেছে না। যতই তারা অনলাইনে ক্লাস করুক কিন্তু তাদের যে শৈশবের আনন্দটা সেটা তারা ঠিকমতো উপভোগ করতে পারতেছে না। এখন আমার ছেলে এইটুকু বয়সে বলে যে অনলাইনেই তো ক্লাস, ভিডিওটা করে আমি পরে দেখে নিব। এখন আবার নতুন করে অনলাইনে ক্লাস যেহেতু প্রথম থেকেই শুরু হয়েছে কিন্তু ও এখন আর অনলাইন ক্লাসও করতে যাচ্ছে। তবে প্রাক প্রাথমিক পর্যায়ে পড়ালেখার প্রতি শিশুদের আগ্রহ তৈরিতে অভিভাবকদের দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রাথমিকতার বাচ্চাদেরকে পড়ানো হয় না, বাচ্চারা খেলতে খেলতে শিখবে। এর পরিবর্তে তাদের হাতে মোবাইল উঠে গেছে। এই যে মোবাইল আসক্তি, সেই জিনিসটি তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাচ্চাগুলোর জন্য আমাদের একটু পরিকল্পনা নেওয়া উচিত। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্কুল জীবন শুরু করতে যাওয়া শিশুদের জন্য অনলাইন পাঠদান আরও আকর্ষণীয় করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে চাপে রাখতে টেলিটকের জন্য 2200 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। লোকসানের ঝুঁকি সত্ত্বেও সামাজিক কল্যাণের কথা ভেবে টেলিটকে বিনিয়োগ করা হচ্ছে বলে জানায় পরিকল্পনা কমিশন। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। পর্যাপ্ত নেটওয়ার্ক কাভারেজ না থাকায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম প্রতিষ্ঠান টেলিটক। কম গ্রাহক আর বড় বিনিয়োগ না হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। এই অবস্থা থেকে উত্তরণ ও 5G নেটওয়ার্ক চালু করতে এবার এ খাতে 2200 কোটি টাকা বিনিয়োগে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আমরা খুব শিগগিরই 5Gতে যাবো আশা করছি। ওর জন্য আমাদের অবকাঠামোকে রেডি রাখতে হবে। আমাদের টেলিটকের অবকাঠামোকে আমরা স্ট্রেংথেন করছি, করে আমরা এখানে যাব। টেলিফোন খাত কিন্তু অলিগোপলি ইকোনমিক্সের ভাষায় কতিপয়ের ব্যবসা। কতিপয়ের ব্যবসা সবসময় মুনাফা করে প্রাইভেট খাতের অত্যন্ত বেশি। সেখানে সরকার মনোপলি বা অলিগোপলিতে সরকারের নিজস্ব অস্ত্র থাকতে হবে, সেই অস্ত্র হিসাবেই টেলিটক আছে। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জরাজীর্ণ ও অপ্রশস্ত সেতু নতুন করে নির্মাণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন যে আরো দেশে যা আছে খুঁজে বের করেন, আরো যেখানে যত জরাজীর্ণ বেইলি টেইলি আছে, লেট আস চেঞ্জ ইট অল, জেনারেল অর্ডার। এটা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক আর্কাইভ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সভায় ৭,৯৮৫ কোটি টাকায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রংপুরে অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, বাগেরহাট ও ঢাকার কেরানীগঞ্জে সড়ক উন্নয়ন, জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বনানী থানার মাদক মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিমণিকে 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পরিমণির সহযোগী দীপু, প্রযোজক রাজ এবং মডেল মোয়ের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিপোর্ট করছেন শারমিন রেহা। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বনানী থানার মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় এদিন পরিমণিকে আদালতে তুলে আরও 5 দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে পরিমণির আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে তার জামিন চান। আদালত দুপক্ষকে শুনে পরিমণির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার কাছে মাদক পাওয়া গেছে। এইটা প্রস্তাবিক বিষয়, এটা বিচারের বিষয়। তার আগেই তার বিচার করতে পারে না, তাকে অযথা বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। যে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল সেখানে মামলাটা পরবর্তীতে এটা ডিবি থেকে সিআইডিতে ট্রান্সফার হয়েছে এবং সেখানে ইনভেস্টিগেশন অফিসার আইও চেঞ্জ হয়ে গেছে। অথবা এখানে তাকে যে পূর্ণাঙ্গ যে জিজ্ঞাসাবাদ করা সেই সুযোগটা আইএসএমের হয় নাই।
এদিকে পরিমণিকে আদালতে নেওয়া উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালতের সবগুলো প্রবেশ পথে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এর আগে গত 4 আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব। পরে পরিমণিকে গ্রেফতার করে সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাবের গোয়েন্দারা। বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। একে একে পরিমণির কস্টিউম ডিজাইনার, প্রযোজক সহ আরও কয়েকজন। এদিকে মাদক ও পর্নোগ্রাফি মামলায় রাজ 6 দিন ও তার সহযোগী সবুজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অন্যদিকে মাদক মামলায় মডেল ময়ূরও 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে এসব মামলার তদন্তকারী সংস্থা সিআইডি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত আসামিদের হেফাজতে থাকা 6টি গাড়ি জব্দ করা হয়েছে। আসামিদের সম্পদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আমার কাছে যে 8টা মামলা হয়েছে, প্রত্যেকটা মামলায় ইন্ডিভিজুয়ালি আমাকে প্রমাণ ইনভেস্টিগেশন করে আমাকে প্রমাণ করে পুলিশ রিপোর্ট সাবমিট করতে হবে আন্ডার সেকশন 173 সিআরপিসি। এখানে আপনার কোনো তালিকা করার কোনো সুযোগ নেই। আমার কাছে যে 8টা মামলা হয়েছে, প্রত্যেকটা মামলায় ইন্ডিভিজুয়ালি আমাকে প্রমাণ ইনভেস্টিগেশন করে আমাকে প্রমাণ করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রতারণার তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখনও কারো নাম প্রকাশ করা হবে না বলেও জানান সিআইডি প্রধান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। পরিমণির মামলার বিষয়ে পুলিশ কোনো ব্যবসায়ীর তালিকা করেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, পরিমণির বিষয়টিকে কেন্দ্র করে অনেকে চাঁদাবাজির সুযোগ দিচ্ছে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান ডিএমপি কমিশনার। দেখুন শফিকুল ইসলাম শামীমের আরেকটা রিপোর্ট। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি গ্রেপ্তারের পর তার সাথে সম্পৃক্ততা নিয়ে অনেকের নামই আলোচনায় আসে। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে এ ধরনের খবরও প্রকাশ হয়। তাই এ বিষয়টি খোলাসা করলেন ডিএমপি কমিশনার। এই ধরনের কোনো তালিকা তৈরি করার অথবা কাউকে অ্যারেস্ট করার কোনো আইনগত কোনো ভিত্তি নাই এবং এই ধরনের কোনো কাজ পুলিশের কোনো সংস্থা করছে না। পরিমণি ইস্যুতে ব্যবসায়ীদের তালিকা হচ্ছে প্রচার করে একটি চক্র চাঁদাবাজির সুযোগ নিচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। এরই মধ্যে বেশ কিছু অভিযোগও পেয়েছেন তারা। মানুষ ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে এবং একাধিক ব্যক্তি আমাদের কাছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছেও অভিযোগ করেছেন যে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে, যে আপনি যদি আমাকে এই পরিমাণ অর্থ না দেন, যে তথ্য আছে সেটা দিয়ে নিউজ করে দেবো। এই নিউজ করে দিয়ে তাকে সামাজিকভাবে হয়তো হেনস্থা করা যাবে, কিন্তু আইনগতভাবে উনি কোনো অপরাধ করেছেন বলে আমি মনে করি না। এদিকে পুলিশ কর্মকর্তা সাকলায়েন ও পরিমণির সম্পর্ক নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। সাকলায়েনের সাথে পরিমণির এই মামলার কোনো সম্পর্ক নাই। একজন বিসিএস-এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিমণি ও সাকলায়েন সম্পর্ক তদন্তে এরই মধ্যে একজন অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির মাস্টার অফিসার সহ 2 জনকে বরখাস্ত করেছে বিআরডব্লিউটিসি। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এদিকে আজ থেকে নির্মাণাধীন পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল করবে না বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পণ্য ও যাত্রীবাহী ফেরি চলবে পাটুরিয়া, দৌলদিয়া এবং চাঁদপুর শরীদপুর রুটে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় একটি পণ্যবাহী গাড়ি ফেরিতে থাকা একটি প্রাইভেট কারের উপর পড়লে 2-3 জন আহত হন। ওই ঘটনায় ফেরির মাস্টার অফিসার সহ 2 জনকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। সংস্থাটির পরিচালক রাশিদুল ইসলামকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এদিকে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুর নিচে স্রোতের চরিত্র পরিবর্তন হয়েছে। ভারী যানবাহন নিয়ে এ স্রোতের মধ্যে ফেরি নিয়ন্ত্রণ অনেকটাই কঠিন, এজন্য দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখন থেকে সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে। ফেরি পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছে সেখানে দুর্বলতা আছে, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত স্রোতের তীব্রতা, পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে এগুলো শুধু হালকা যে সকল যানবাহন আছে সেগুলোই পারাপার করবে এবং পণ্যবাহী এবং যাত্রীবাহী জন্য আমরা পাটুরিয়া, দৌলদিয়া
এবং হরিণা আলু বাজার আমরা ব্যবহার করব অতিরিক্ত ফেরি দিয়ে। মন্ত্রী জানান, বুধবার থেকে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। নিতে হবে পূর্বের ভাড়া। লঞ্চে যদি 500 ক্যাপাসিটি 500 নিতে হবে, ওভারলোড নেওয়া যাবে না। কিন্তু ভাড়াটা যেটা আমরা কোভিডের যে অর্ধেক করে দেওয়ার কারণে যেটা করেছিলাম ওইটা এখন প্রত্যাহার হয়ে যাচ্ছে। যদি কেউ ব্যত্যয় ঘটায় তার ব্যাপারে তখন আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গত 23 জুলাই পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয় শাহজালাল নামে আরেকটি ফেরি। ওই সময় ফেরিতে থাকা অন্তত 20 জন যাত্রী আহত হন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বন্যা আর কম সরবরাহের অজুহাতে চড়া কাঁচা মরিচের দর। মান ও প্রকার ভেদে রাজধানী খুচরা বাজারে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে 107 টাকায়। পরিস্থিতি সামাল দিতে সরকার মরিচ আমদানির পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করছে। আগামী সপ্তাহে নতুন মরিচ বাজারে এলে দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদের পর থেকেই চড়া কাঁচামরিচের বাজার। পচনশীল ও অতিরিক্ত বৃষ্টি হওয়ায় প্রতি বছর এই মৌসুমে মরিচের যোগান কমে যায় অনেকাংশে, যার সরাসরি প্রভাব পড়ে বাজারে। রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে মরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে। আজকে 100 টাকা ব্যস্ত আছে কেজি। এখন ওরা বলতেছে বৃষ্টি বন্যাতে শেষ হয়ে গেছে, এজন্য আমরা হলো দাম বাড়তি দিয়ে কিনছি, দাম বাড়তি দিয়ে বিক্রি করতেছি। তবে খুচরা বাজারে কাঁচামরিচের ঝাঁজ আরও বাড়ছে। 150 টাকারও বেশি দামে হাতিরপুল বাজার থেকে কিনতে হচ্ছে ভোক্তাদের। যেখানে 900 টাকা 800 টাকা পাল্লা, এখানে আমরা 200 টাকা কেজি বিক্রি করতে হয়। মরিচের দাম একটু বেশি, কিন্তু কম নিচ্ছি। একটু হিসাব করে খরচ করতে হচ্ছে, মানে বেশি এক্সট্রিম দাম হয়ে গেলে তারপর সমস্যা। ভারতের মধ্যে আমদানি হয়েছে, আজ দুই টাক আসছিল। এই এক সপ্তাহের মধ্যে ভারতের মধ্যে আসবে, তারপরে বাজার কমে যাবে। টিসিবির তথ্য অনুযায়ী 1 মাস আগে 40 থেকে 50 টাকার এই পণ্য এখন কোনো বাজারে বিক্রি হচ্ছে 240 টাকা দরে। দাম সহনীয় করতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যখনই ফারাক বেশি থাকে, সে যেই হোক, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। কাঙ্ক্ষিত পণ্যটি একটা ন্যায্য গ্রহণযোগ্য মূল্যে কিনতে পারে, এই বিষয়ে অধিদপ্তর সবসময় তার কাজ, মানে তদারকি কাজ বা অভিযান পরিচালনা, এটি অব্যাহত রেখেছে। চাহিদা মেটাতে উন্নত জাতের বীজ ও বছরব্যাপী দেশের সব জেলায় মরিচ চাষের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতার 50 বছর পার হলেও 75-এর 15 আগস্টের কুশীলবরা এখনও সক্রিয়। আওয়ামী লীগের মুখপাত্র উত্তরণের আয়োজনের শোকাবহ আগস্ট ইতিহাসের কালো অধ্যায় শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশ থেকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও এ সময় উল্লেখ করেন তিনি। ডক্টর নূ উল আলম লেনিনের সভাপতিত্বে ওয়েবিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। মঞ্চের খুনিদের পেছনে যারা নেপথ্যের নায়ক, পৃষ্ঠপোষক, কারিগর, কুশীলব, ষড়যন্ত্রের সেই নেপথ্যের নায়কদের আজ খুঁজে বের করা দরকার। তাদের বিরুদ্ধে তদন্ত করে এদের স্বরূপ উন্মোচিত করা উচিত আগামী প্রজন্মের জন্য। সবার সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনীর অপারেশন কোভিশিল্ড পর্ব 2-এর আওতায় টাঙ্গাইলে বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় শহরের নিরালা মোড় এবং ভিক্টোরিয়া রোডে কর্তব্যরত সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এছাড়াও স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও মত বিনিময় করেন তিনি। 19 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং 98 সংমিশ্রিত ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. আসাদুল হক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তর এবং ঘাটাইলে 19 পদাতিক ডিভিশন পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। পরিস্থিতিকে অবলোকন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত লকডাউনটা শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করব। আর যদি পরিস্থিতি ডেটোরিয়েট করে, সরকার যদি মনে করে আবার আমরা কঠোর লকডাউন যদি দেওয়া হয়, আমাদের কার্যক্রম সেইভাবে আমরা চালাবো। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
15 আগস্ট জাতীয় শোক দিবসের প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সচিত্র ভিডিও প্রদর্শিত হবে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে। এই উপলক্ষে আয়োজকদের 50 লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ এবং এর অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ফিন্যান্স। এই উপলক্ষে সরকারের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের কাছে চেক হস্তান্তর করেন আনোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর কায়সার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান 15 থেকে 16 আগস্টের মধ্যে প্রতি 2 মিনিটে একবার করে মোট 720 বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। প্রদর্শনীতে প্রাধান্য পাবে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের অংশবিশেষ সহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। টানা 6 কার্য দিবস পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয় কমেছে। ডিএসসির প্রধান মূল্য সূচক 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6617 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক 9 ও 30 সূচক 8 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 2840 কোটি 11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 375টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 137টির, কমেছে 223টি এবং অপরিবর্তিত রয়েছে 15টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 102 কোটি 14 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 330টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 132টি, কমেছে 181টি ও অপরিবর্তিত রয়েছে 17টি কোম্পানির শেয়ার দর। এবারে পাটেক্স খেলার খবর। দুবছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। কর বাদ দিয়ে বছরে 3 কোটি 50 লাখ ইউরো বেতন পাবেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আলোচনার মাধ্যমে দুই পক্ষ নিশ্চিত। চুক্তি স্বাক্ষরের জন্য প্যারিসে পৌঁছেও গেছেন লিওনেল মেসি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় পিএসজি ভক্তরা। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। অবশেষে প্যারিসেই পাড়ি জমালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বেতন চুক্তির মেয়াদ থেকে সবকিছুতেই একমত হয়েছে দুপক্ষ। মূলত 3 বছরের চুক্তি হলেও শেষ বছরটি ঐচ্ছিক হিসেবেই রাখা হয়েছে। এই সময়ে কর বাদ দিয়ে বছরে প্রায় 350 কোটি টাকা বেতন পাবেন 6 বারের বিশ্বসেরা এই ফুটবলার। Hello everyone, it's still hot. বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন লিওনেল মেসি। চুক্তির আনুষ্ঠানিকতা স্বার্থে এরই মধ্যে বার্সেলোনা শহর ছেড়ে সপরিবারে প্যারিস পৌঁছেছেন এই ফুটবল জাদুকর। যে কোনো সময় মেডিকেলের আনুষ্ঠানিকতাও সেরে ফেলতে পারেন লিওনেল মেসি। বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেওয়া হতে পারে। বিশ্বসেরা এই ফুটবলারকে বরণ করে নিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে পিএসজি। গত কিছুদিন ধরে গুঞ্জন ছিল মেসিকে ধরে রাখার জন্য জোরালো চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা, কিন্তু লা লিগার বিভিন্ন নিয়মের কারণে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। বিদায় নিশ্চিত হওয়ার পরই বার্সেলোনার বিভিন্ন বিজ্ঞাপন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লিওনেল মেসির ছবি। মমিনুর রিপন, এটিএন বাংলা। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের অভিজ্ঞতা টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সাফল্য পেতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। দলে জায়গা নির্দিষ্ট করতে নতুনদেরকে আরও পরিশ্রম করতে হবে বলে জানান প্রধান নির্বাচক। আরও জানাচ্ছেন পরাগ আরমান। In such a manner. টি-20 ক্রিকেটে সর্বোচ্চ 245 রান টপকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড গড়লেও বাংলাদেশের দেয়া 123 রানের টার্গেটেই নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে মাত্র 62 রানে অল আউট, সেই সঙ্গে 4-1 ব্যবধানে সিরিজে হার অজিদের। এসবই অতীত। এখন সামনে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 24 আগস্ট ঢাকা আসবে কিউইরা। জয়ের ধারা ধরে রেখে বিশ্বকাপ মিশনে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। টি-20 ফরম্যাটে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু জিম্বাবুয়েতে একটা সিরিজ খেলেছি এবং অস্ট্রেলিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে খেলবো,
এক্সপিরিয়েন্স আমরা যাতে পুরোপুরি নিয়ে আমরা বিশ্বকাপে কাজে লাগাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ সবাই। কোনো 50 না থাকলেও 5 ইনিংসে 114 রান আফিফ হোসেনের। নাসুম আহমেদের শিকার 8 উইকেট। তবে তরুণদের আরও ক্ষুরধার হওয়ার পরামর্শ প্রধান নির্বাচক নান্নুর। তো যে যখন সুযোগ পাবে ওকে কাজে লাগাতে হবে, কারণ যারা তরুণরা এই প্ল্যাটফর্মে এসছে এদের কিন্তু লম্বা রেসের মধ্যে থাকতে হবে, কারণ জাতীয় দলে রিপ্রেজেন্ট করা অনেক দিন বেশি দিন খেলা একটা বিরাট ব্যাপার। আগামী 1 থেকে 10 সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ। 15 সদস্যের নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টম লেদাম। তবে বিশ্বকাপ দলের কাউকে রাখা হয়নি কিউই দলে। টেস্ট খেলার এক্সপিরিয়েন্স আছে, ওডিআই খেলার এক্সপিরিয়েন্স আছে, টি20 খেলার এক্সপিরিয়েন্স, তো সুতরাং খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের অভিজ্ঞতা বাংলাদেশকে টি20 বিশ্বকাপে ভালো খেলতে অনুপ্রাণিত করবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।